সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। বন্ধুরা, আজ আমরা আউট অফ দ্য বক্স ঢাকা স্টক এক্সচেঞ্জ নিয়ে আমাদের কিছু এক্সপেরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব এবং মার্কেট নিয়ে সংক্ষেপে আলোচনা করব। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটির শুরুতে সবাইকে রিকোয়েস্ট করব ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজারভার বহন করবে না। আজকে আমাদের হেডলাইনটি কিছুটা ভিন্ন রকম। ক্যাপিটাল মার্কেটের মূলনীতি পাল্টে দেবে ঢাকা স্টক এক্সচেঞ্জ। আধুনিক যুগের ক্যাপিটাল মার্কেট বলতে আমরা আমেরিকান ক্যাপিটাল মার্কেটকে বেঞ্চমার্ক হিসেবে কনসিডার করি এবং সারা পৃথিবী ডিরেক্টলি কিংবা ইনডাইরেক্টলি আমেরিকান ক্যাপিটাল মার্কেটকেই ফলো করে। এখন একটি দেশে ক্যাপিটাল মার্কেট কেন গ্রো করে? একটি দেশের অর্থনীতির আকার যদি বৃদ্ধি পায়, জিডিপি যদি বৃদ্ধি পায়, পার ক্যাপিটা ইনকাম যদি বৃদ্ধি পায় এবং ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট যদি অক্ষুণ্ণ থাকে, ইনফ্লেশনারি সিচুয়েশন যদি কন্ট্রোল থাকে এবং পলিটিক্যাল স্ট্যাবিলিটি যদি বজায় থাকে, তাহলে সে দেশে ক্যাপিটাল মার্কেট গ্রো করে। মূলত ক্যাপিটাল মার্কেট গ্রো করার জন্য ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টরগুলো অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখে। আর একটি স্টকের দাম কেন বৃদ্ধি পায়? একটি স্টকের পেছনে থাকে একটি কোম্পানি। সেই কোম্পানি যদি ভালো পারফর্ম করে, আর্নিং যদি ভালো থাকে, বছর শেষে যদি ভালো ডিভিডেন্ড পে করে, কিংবা কোম্পানিটির যদি ফিউচার পার্সপেক্টিভ যদি ভালো থাকে, সেক্ষেত্রে কোম্পানিটির প্রাইস বৃদ্ধি পায়। সো এটি হচ্ছে একেবারে বেসিক একটি কনসেপ্ট একটি স্টকের প্রাইস বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে কিংবা একটি দেশে একটি ক্যাপিটাল মার্কেট গ্রো করার ক্ষেত্রে। এখন আমি আপনাদেরকে কিছু ইনফরমেশন শেয়ার করছি। রিকেট বেঙ্কিজার এই কোম্পানিটির হাফ ইয়ারলি গ্রো করেছে 25% এবছর। এই কোম্পানিটি মূলত প্রতি বছর ভালো একটা ডিভিডেন্ড পে করে, কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জে এটি হচ্ছে ভ্যালুলেস একটি কোম্পানি। বছরের বেশিরভাগ সময় কিন্তু ফ্লোর প্রাইসে অবস্থান করছিল, অর্থাৎ ফ্লোর প্রাইস দিয়ে কোম্পানিটির শেয়ারের দর ধরে রাখার জন্য বাধ্য হয়েছে আমাদের অথরিটি, এবং এখনো আমরা দেখতে পাচ্ছি প্রাইস অ্যাকশনে সেটার কোনো রিফ্লেকশন নেই এবং খুব একটা ডিমান্ডও আমাদের মার্কেটে নেই এই স্টকটির। এখন আপনাদেরকে আমি আরো একটি ইনফরমেশন শেয়ার করছি। মেরিকো পোস্ট রেকর্ড কোয়ার্টারলি প্রফিট। এই কোম্পানিটিও এবছর ভালো একটা গ্রোথ আমরা লক্ষ্য করছি। 1.33% নেট প্রফিট গ্রো হয়েছে 2023 সালে। এখানে আপনাদেরকে আমি একটি ইনফরমেশন শেয়ার করছি। এই বছরটা কিন্তু সবার জন্য, বিশেষ করে কর্পোরেট ওয়ার্ল্ডে, একটা সার্ভাইভাল ইয়ার। এখানে গ্রোথ তো দূরের কথা, আর্নিং যদি স্টেডিও রাখতে পারে যে কোম্পানিটি, তার যে একটা আর্নিং এর ধারাবাহিকতা, সে ধারাবাহিকতাও যদি ঠিক রাখতে পারে, ওই কোম্পানিটি এখন মার্কেটে কিং। কেননা বিশ্ব অর্থনীতিতে এখন একটা চরম মন্দা চলছে, ইনফ্লেশনারি সিচুয়েশন ভেরি ব্যাড, এবং ব্যবসা বাণিজ্য সারা ওয়ার্ল্ড ওয়াইড প্রায় স্থবির হয়ে পড়েছে। এখন আমরা দেখে নিচ্ছি মেরিকো এই কোম্পানিটির অবস্থান। এই কোম্পানিটিও কিন্তু সারা বছর ফ্লোরে অবস্থান করছে। এই কোম্পানিরও তেমন একটা ডিমান্ড ঢাকা স্টক এক্সচেঞ্জে নেই। এখন গ্রোবি এই কোম্পানিটিরও কিন্তু হাফ ইয়ারলি প্রফিট জাম্পস 140%। এই স্টকটিরও আমরা দেখতে পাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জে গত 1 বছর ধরে তেমন একটা ডিমান্ড নেই, ফ্লোর প্রাইস অবস্থান করছে। এছাড়া আরো একটি ইনফরমেশন আপনাদেরকে আমরা শেয়ার করছি। হাইডেলবার্গ সিমেন্ট, এটাও কিন্তু ভালো রকমের একটা প্রফিট কিন্তু আমরা এই বছর দেখতে পাচ্ছি। আর এই কোম্পানিটিও কিন্তু বছরের অর্ধেকটা সময় ধরে কিন্তু ফ্লোর প্রাইসে অবস্থান করছিল, কিন্তু রিসেন্টলি ভালো রকমের একটা প্রাইস অ্যাকশন আমরা এই স্টকটির ক্ষেত্রে লক্ষ্য করলেও, যখনই আর্নিংটা পাবলিশড হয়েছে তারপর থেকেই কিন্তু এই স্টকটির দাম আমরা দেখতে পাচ্ছি যে কনসিডারেবলি কমে যাচ্ছে এবং ডিমান্ডও অনেকটা কমে যাচ্ছে। ডিভিডেন্ড এই স্টকটি যখন তার আর্নিং পাবলিশ করে, রেট ছিল প্রায় 310, সেখান থেকে কিন্তু এখন ড্রপ হয়ে 280-তে অবস্থান করছে। এখন আরো একটি ইনফরমেশন আমরা দেখছি এখানে। লাফার্স হোলসিম প্রফিট রাইজেস 39% অন হায়ার সেল অ্যান্ড রিটেল প্রাইসেস। লাফার্জ এই কোম্পানিটির আর্নিং অলমোস্ট ডাবল হয়ে গেছে গত 2-3 বছরের যে আর্নিং এর ধারাবাহিকতা ছিল, সেখান থেকে তাদের আর্নিং কিন্তু হিউজ জাম্প করেছে এবং তাদের ডিভিডেন্ড ইল্ডও কিন্তু আগের তুলনায় ডাবল হয়ে গেছে। কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রাইস অ্যাকশনে কিন্তু এই স্টকটি তেমন একটা রিফ্লেকশন আমরা দেখতে পাচ্ছি না, এবং বছরের আমরা যদি লাস্ট 1 ইয়ারের যদি তাদের প্রাইস অ্যাকশন
গ্রাফটা দেখি, বছরের অনেকটা সময় কিন্তু ফ্লোর প্রাইসে অবস্থান করছিল। এছাড়া সিঙ্গার এই কোম্পানিটি এবছর কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেকেন্ড কোয়ার্টারে একটা হিউজ গ্রোথ, এখানে প্রায় 237% গ্রোথ আমরা আর্নিং এ দেখতে পাচ্ছি। এই কোম্পানিটিও গত এক বছর ধরে, এক বছর কিংবা এক বছরেরও বেশি সময় ধরে ফ্লোর প্রাইজেই ছিল। রিসেন্টলি কিছুটা মুভমেন্ট হয় কিন্তু আবার ফ্লোর প্রাইজে অবস্থান করছে, অর্থাৎ প্রাইস অ্যাকশনে কোনো রিফ্লেকশন, এই কোম্পানিটার যে একটা হিউজ আর্নিং এর একটা গ্রোথ সেটার কোনো রিফ্লেকশন নেই। এছাড়া গ্রামীণ ফোন এই কোম্পানিটিরও প্রফিট প্রায় 30% গ্রো করেছে। গত এক বছর কিংবা এক বছরেরও বেশি সময় ধরে কিন্তু কোনো প্রাইস অ্যাকশন নেই, ফ্লোর প্রাইজে অবস্থান করছে কোম্পানিটিরও। মার্কেটে কোনো ডিমান্ড আমরা লক্ষ্য করছি না গত এক বছর ধরে। এখন আপনাদেরকে আমরা আরো কিছু ইনফরমেশন শেয়ার করব। এই কোম্পানিটি হচ্ছে অলিম্পিক অ্যাক্সেসরিজ লিমিটেড। এই কোম্পানিটির থার্ড কোয়ার্টার আর্নিং ৳1.11 মাইনাস লস করেছে। আর বছর শেষে 2021 সালে আমরা দেখতে পাচ্ছি যে 1% ডিভিডেন্ড দিয়েছিল, 2019 সালে 2% এবং 2015 সালে তারা ডিভিডেন্ড দিয়েছিল 5%। 2018 সালে তারা স্টক ডিভিডেন্ড দিয়েছিল, এটাও এক ধরনের জোচ্চুরি। এখন এই কোম্পানিটি রিসেন্টলি লক্ষ্য করুন, $10 থেকে জাম্প করে $18 পর্যন্ত প্রাইস অ্যাকশন হয়, 80% প্রায় একটা এখানে র্যালি করে এবং উইদিন 1 মান্থ এই একটা স্ট্রং প্রাইস অ্যাকশন আমরা লক্ষ্য করছি। এবং এই কোম্পানিটির কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জে হিউজ ডিমান্ড আমরা হঠাৎ করে লক্ষ্য করছি। এছাড়া আরো একটি স্টক লক্ষ্য করুন, খান ব্রাদার্স। এই স্টকটি থার্ড কোয়ার্টারলি, তাদের থার্ড কোয়ার্টার পর্যন্ত তাদের আর্নিং কিন্তু 3 পয়সা মাইনাস, অর্থাৎ কিছুটা লসে এখনো কোম্পানিটি আছে। এবং গত কয়েক বছরের যদি হিস্ট্রি দেখি, এই কোম্পানিটি কিন্তু মাইনাসেই রান করছে, লসে রান করছে। আর ডিভিডেন্ড দিয়েছিল 2022-এ 2%। এই কোম্পানিটি গত 2 মাসে $10 থেকে র্যালি করে আপ টু $40, প্রায় $40 কাছাকাছি হিট করে। অলমোস্ট 400% কিন্তু প্রাইস অ্যাকশন হয়েছে এবং হিউজ ডিমান্ড মার্কেটে এই কোম্পানিটির। এখন আরো একটি কোম্পানি আমরা দেখছি, ফুয়াং ফুড লিমিটেড। এই কোম্পানিটি 2020 সালে ডিভিডেন্ড দিয়েছিল 1.65% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল এবং এই কোম্পানিটির থার্ড কোয়ার্টার পর্যন্ত তাদের আর্নিং হয়েছে 17 পয়সা, পি রেশিও 168 রাইট নাও। এই স্টকটি গত এক মাসে ব্যবধানে $23 কিংবা $24 থেকে র্যালি করে আপ টু 47 প্রায় হিট করে। অলমোস্ট 200% প্রাইস অ্যাকশন হয়েছে এবং একটা হিউজ মানি ফ্লো আমরা লক্ষ্য করছি, হিউজ ডিমান্ড ঢাকা স্টক এক্সচেঞ্জে। এছাড়াও আমরা আরো একটি স্টক দেখছি, ইয়াকিন পলিমার। এই স্টকটি থার্ড কোয়ার্টার পর্যন্ত তাদের লস $80 লস হয়েছে থার্ড কোয়ার্টার পর্যন্ত। আর এই কোম্পানিটি ডিভিডেন্ড দিয়েছিল 2020 সালে, আমরা দেখতে পাচ্ছি 1% ডিভিডেন্ড দিয়েছিল। এই স্টকটিও কিন্তু গত 1-1.5 মাস ব্যবধানে এটি $16 থেকে যাত্রা শুরু করে এবং আপ টু $33 পর্যন্ত হিট করে। এটিও কিন্তু 200-এরও বেশি প্রাইস অ্যাকশন হয়েছে এবং হিউজ মানি ফ্লো আমরা লক্ষ্য করছি, একটা হিউজ ডিমান্ড মার্কেটে আমরা লক্ষ্য করছি। সো বেসিক্যালি আমি আপনাদেরকে যেটি দেখাতে চাইছি সেটি হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ মোটেও ফান্ডামেন্টাল দিকগুলো ফলো করে না। হোয়ারেস আমেরিকান ক্যাপিটাল মার্কেট কিংবা ইউরোপিয়ান ক্যাপিটাল মার্কেট কিংবা ইন্ডিয়ান ক্যাপিটাল মার্কেট যদি আমরা কনসিডার করি, সেখানে কিন্তু ফান্ডামেন্টাল প্লে এ ভেরি ভাইটাল রোল। কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জ ফান্ডামেন্টালস মোটেও ফলো করে না। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, ঢাকা স্টক এক্সচেঞ্জ কেন ব্যতিক্রম? সারা ওয়ার্ল্ড মার্কেট যেখানে ফান্ডামেন্টালস এর উপর দাঁড়িয়ে, ঢাকা স্টক এক্সচেঞ্জ কেনই বা সেই নীতি থেকে সরে শুধুমাত্র দুর্বল এবং উৎপাদনে বন্ধ থাকা কোম্পানিগুলোর এখানে একটা হিউজ ডিমান্ড ক্রিয়েট হচ্ছে, এ ধরনের ব্যতিক্রম নীতি কেন ঢাকা স্টক এক্সচেঞ্জ ফলো করছে? এটা অনেকের মনে প্রশ্ন আসতে পারে। এই ক্ষেত্রে আপনাদেরকে একটি কথা স্মরণ করিয়ে দিচ্ছি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, সবাই পাই সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি।
সো ঐতিহাসিকভাবে আমরা বাঙালি জাতি হিসেবে আমাদেরকে অনেকেই আবার বীরের জাতি হিসেবেও আখ্যায়িত করা হয়, কারণ 52-র ভাষা আন্দোলন কিংবা 1971 সালের যে স্বাধীনতা যুদ্ধে বাঙালি কিন্তু অনেক বীরত্ব দেখিয়েছিল। কিন্তু কত পার্সেন্ট বাঙালি বীরত্ব দেখিয়েছিল? 52-তে না হয় 10 থেকে 15% বাঙালি বীরত্ব দেখিয়েছিল, আর স্বাধীনতা যুদ্ধে 1971 সালে না হয় 30% বাঙালি বীরত্ব দেখিয়েছিল। কিন্তু বর্তমানে যদি 30 থেকে 40% বাঙালি চুরি বাটপারি করে, তাহলে বাঙালিকে যদি কেউ চোরের জাতি হিসেবে আখ্যায়িত করে, তাহলে কিন্তু সেটা খুব একটা ভুল কিছু হবে না। সো বেসিক্যালি ঢাকা স্টক এক্সচেঞ্জ পরিচালিত হচ্ছে তো আমাদের এই বাঙালি জাতির দ্বারা। সো এই বাঙালি জাতির যে স্টক মার্কেট, স্টক এক্সচেঞ্জ, সেটা আমেরিকা, ইউরোপ কিংবা অন্যান্য সভ্য দেশের যে ক্রাইটেরিয়া, সেগুলো যে 100% ফলো করবে সেরকম কোনো কথা নেই। কারণ আমাদের যে নীতি, বাঙালি নীতি, সেই নীতি অনুসরণ করেই কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জ চলছে। সো এনিওয়ে, আমরা আসলে আজকে আউট অফ দ্য বক্স অনেক কথা আপনাদের সাথে শেয়ার করলাম। আর বিষয়টি আসলে খুবই দুঃখজনক। গত এক যুগে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট কিন্তু তেমন একটা গ্রোথ আমরা দেখিনি। যদিও মাঝে মধ্যে কিছুটা উস্ফলন আমরা দেখেছি, কিন্তু সেটা আবার খুবই সাময়িক ভাব ছিল, এবং মুখ থুবড়ে সেটা আবার পড়ে যায়। হোয়ারেস বাংলাদেশের ইকোনমি কিন্তু অনেক দূর এগিয়ে গেছে। পার ক্যাপিটা ইনকাম কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি অনেক বৃদ্ধি পেয়েছে মানুষের। জিডিপির আকার বড় হয়েছে, জিডিপি বৃদ্ধি পেয়েছে, পলিটিক্যাল স্ট্যাবিলিটি ছিল অনেক সুন্দর একটা পলিটিক্যাল সিচুয়েশন কিন্তু লাস্ট 10 বছর আমরা এনজয় করেছি। এবং আমরা ইন্ডাস্ট্রিয়াল গ্রোথের দিক থেকেও আমরা দেখেছি যে একটা ভালো রকমের গ্রোথ কিন্তু আমাদের দেশে ছিল। এছাড়া ইনফ্লেশনারি সিচুয়েশন হয়তো গত 2-1 বছর ধরে সিচুয়েশন ওস্ট, কিন্তু গত এক যুগে যদি আমরা ডাটাগুলো আমরা নিই, ইনফ্লেশনারি সিচুয়েশন কিন্তু খুবই স্টেবল ছিল। কিন্তু মার্কেটে এটার কোনো রিফ্লেকশন হয়নি কেন? কারণ মার্কেটটা পরিচালিত হচ্ছে বাঙালি জাতির দ্বারা। এই জাতির দ্বারা কিন্তু একটি ব্যতিক্রমধর্মী মার্কেট আমরা পেয়েছি, যেটা আমরা যে মার্কেটগুলোকে আমরা বেঞ্চমার্ক হিসেবে কনসিডার করি, সেগুলোর যে নীতি কিংবা মূলধারা থেকে একেবারেই বিচ্ছিন্ন একটি মার্কেট। এটার প্রধান কারণ হিসেবে অনেকেই অনেক কিছুকে দায়ী করবে, কিন্তু আজকে আমার কেন জানি, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন আপনাদের সাথে শেয়ার করছি, বাঙালি জাতি হিসেবে কিন্তু খুব দুর্বল নৈতিকতা বোধের একটা জাতি। বর্তমানে জাতি হিসেবে আমরা আসলে বুঝতে হবে আমরা কি। আমরা কিন্তু পরে সমালোচনা করতে পারলে আমরা কিন্তু খুবই আত্মতৃপ্ত হয় আমাদের। আর কারো যদি সর্বনাশ আমরা দেখি আমাদের চোখের সামনে, আমরা কিন্তু খুবই আনন্দিত হই। সো এই জাতিকে যতই বুয়েট, চুয়েট, জিমেট কিংবা এমটেক মাখানো হোক না কেন, আমাদের এই যে সংস্কৃতি, এটা থেকে কিন্তু আমরা খুব সহজে বেরিয়ে আসতে পারবো না। এখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে কথাটি উনি উল্লেখ করেছিলেন, এবং যেটি উনি রিয়েলাইজ করেছিলেন, যে সবাই পায় সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। তো এই চুরিটা বেসিক্যালি করলো কারা? বাংলাদেশের কিন্তু উনি নিজেই বলেছেন, বাংলার যে কৃষক সম্প্রদায়, তারা কিন্তু চুরি করেনি। যারা শ্রমিক, তারা চুরি করেনি, চুরি করেছিল কিন্তু আমলারা। তো আমলাগুলো প্রোডাক্ট কিসের ছিল? ভালো ভালো তৎকালীন যে ইউনিভার্সিটি গুলো ছিল ঢাকাতে, সেই ইউনিভার্সিটি গুলোরই তো প্রোডাক্ট ছিল। সো এনিওয়ে, এখন আমরা দেখে নিচ্ছি ডিএসসি ব্রড ইন্ডেক্সের অবস্থান। মার্কেট নিয়ে আমি আসলে কাউকে প্যানিক করতে চাইছি না। অ্যাকচুয়ালি মার্কেট ইজ গোয়িং টু নো হোয়ার ল্যান্ড। মার্কেট কিন্তু এক জায়গায় ঘুরপাক খাচ্ছে। সো মার্কেট নিয়ে খুব বেশি প্যানিক হওয়ার মতো কারণ নেই। মার্কেট বেসিক্যালি 6270 থেকে 6370 পর্যন্ত 100 পয়েন্টের মধ্যেই ঘুরপাক খাচ্ছে। কখনো উইক আচরণ করছে, কখনো কিছুটা স্ট্রং আচরণ করছে। সো মার্কেটের এখন স্ট্রং যে সাপোর্ট, সেটি হচ্ছে 6320। এটি স্ট্রং একটি সাপোর্ট, এবং তার আগে 6323 এই পয়েন্টও একটা সাপোর্ট আছে। আর স্ট্রং রেসিস্ট্যান্স হচ্ছে মার্কেটের জন্য বর্তমানে 6373 কিংবা 70। এই পয়েন্টটি থেকে বারবার রিজেক্ট হচ্ছে, এখানে দুবার রিজেক্ট হলো। এখন হয়তো এখান থেকে আবার শক্তি সঞ্চার করে কিছুদিন সাইডওয়ের মাধ্যমে হয়তো মার্কেট ঘুরে ফিরে আবার একটা অ্যাটেম্প্ট নেবে এটাকে ব্রেকআউট দেওয়ার জন্য। আর এই রেসিস্ট্যান্সটি যদি ব্রেকআউট করতে পারে, তাহলে মার্কেট কিছুটা গতি পাবে, মার্কেটে হয়তো কিছুটা র্যালি আমরা আবার দেখব। আর ইন বিটুইন মার্কেট এখানে সাইডওয়ে রান করছে। সো এখানে মার্কেট নিয়ে ঘাবড়ানোর কিছু নেই।
যে স্টকগুলো ভালো পারফর্মিং বর্তমান সময়ে, সেই স্টকগুলো নিয়ে চাইলে আপনারা ট্রেড করতে পারেন। আর যারা ডিভিডেন্ড টেক করার জন্য ইন্টারেস্টেড, একটু লং টার্ম চিন্তা ভাবনা করছেন, তাদের জন্য ভালো ফান্ডামেন্টাল স্টকগুলো যেগুলো ভালো ডিভিডেন্ড পে করে, সেই স্টকগুলো আপনারা চাইলে হোল্ড করতে পারেন। সো বন্ধুরা, আলোচনাটি আজকে আমরা দীর্ঘায়িত করছি না। আজকে আমরা আউট অফ দ্য বক্স আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম। আপনারাও আপনাদের মতামতগুলো আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই পোস্টটিকে লাইক দিন। আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।